কলকাতা নাইট রাইডার্সকে রীতিমতো একতরফাভাবে পরাজিত করলো আরসিবি, কিন্তু আরসিবি কেকেআরকে এই ম্যাচে পরাজিত করলো। 10টা পয়েন্ট এমন রয়েছে যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে, যেখানে এই 10টা পয়েন্ট এই দুটো দলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আগামী পুরো টুর্নামেন্টের জন্য। সবার প্রথম আমরা যদি এই ম্যাচটা নিয়ে একবার কথা বলি, তো ম্যাচের শুরুতেই টসে যে মুহূর্তে আরসিবি ক্যাপ্টেন জিতেছে, প্রথমেই সে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা খুব স্বাভাবিক। ইভেন রাহানেও এই ডিসিশনটাই এবং প্রথম থেকে আমি বলে আসছিলাম যে ইডেনের মাঠে যে কোনো ক্যাপ্টেন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার চেষ্টা করবে, কারণ ফিল্ডিং করলে পরবর্তী ইনিংসে কিন্তু সেকেন্ড ইনিংসে চেজ করাটা সহজ হয়ে যায়। সো এখানে আরসিবি টসে জিতেছে, রাহানে স্ট্রেট ওয়ে ব্যাকফুটে চলে গেছে, কারণ আরসিবি প্রথমে কেকেআরকে ব্যাট করতে ডেকেছে। এখানে কেকেআর একটু ব্যাকফুটে গেছে, এটা খুব স্বাভাবিক। তবে যে 10টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা এই দুটো দলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবার প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইনিংস শুরু হওয়ার সাথেই যখন কুইন্টন ডিকক ওপেনিং করলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে উইথ সুনীল নারিন। আমি গত ভিডিওতে এবং বারংবার আমি বলে আসছি, দেখুন কুইন্টন ডিকক আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এবং যে ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট লাগাতার খেলে না তার পক্ষে আইপিএল এর মতো টুর্নামেন্টে কিন্তু পারফর্ম করার নিয়ার টু ইম্পসিবল হয়ে যায়। বাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে ভালো পারফর্ম করলেও আইপিএল এর মতো টুর্নামেন্টে পারফর্ম করা কিন্তু খুব কঠিন হয়, এবং আজকে আমরা কুইন্টন ডিককের ব্যাটিং থেকে সেটাই দেখেছি যে এত ভালো এবং সুন্দর ব্যাটিং পিচ, বিশেষ করে প্রথম 10 ওভার পিচ খুব ভালো ছিল, দুটো ইনিংসেই আমরা সেটা দেখেছি। তো সেখানেও কুইন্টন ডিকক কিন্তু রান করতে পারেনি, প্রথমে সে একটা অপরচুনিটি পাওয়া সত্ত্বেও কিন্তু সে উইকেট দিয়ে ফিরে গেছে। সো কুইন্টন ডিকককে নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, এবং কুইন্টন ডিকক আমার মনে হচ্ছে না যে এই সিজনে সেই জায়গাটা পূরণ করতে পারবে যেটা ফিল সল্ট গতবার করেছিল। এবং এখানেই আসছে আমার দ্বিতীয় পয়েন্ট, যে আজিঙ্কে রাহানে আজকে যে ইনিংসটা খেললো, যে টাইপের ইনিংসটা আজিঙ্কে রাহানে খেললো, সেটা কিন্তু গত সিজনে আমরা ফিল সল্টকে খেলতে দেখেছি। তো সেই জায়গাতে রাহানে এবং তার সাথে সুনীল নারিন যদি ওপেনিং করে, আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বেটার হবে, কারণ কুইন্টন ডিককের তরফ থেকে বিশাল কিছু এক্সপেকটেশন এই সিজনে রাখাটা উচিত হবে না। গুরবাজ হলে আলাদা বিষয়, কিন্তু কুইন্টন ডিকক যেভাবে পারফর্ম করলো, যেভাবে ব্যাট করলো, একদম আমরা কনফার্ম যে প্লেয়ার আন্তর্জাতিক খেলে না তার পক্ষে এই জায়গাতে পারফর্ম করা খুব একটা সহজ নয়। দ্বিতীয়ত আজিঙ্কে রাহানের ব্যাটিং, যেটা বললাম অসাধারণ, সে ব্যাট করেছে, অ্যান্ড এই সিজনে রাহানের কিন্তু খুব ভালো ব্যাটিং আমরা দেখতে পাবো থ্রু আউট দ্য সিজন। এটা জাস্ট প্রথম ম্যাচ হলো, এখনো অনেক ম্যাচ বাকি। আজিঙ্কে রাহানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা খুবই পজিটিভ একটা ব্যাপার এই সিজনে। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুনীল নারিন। সুনীল নারিনের যে ব্যাটিং আমরা আজকে দেখলাম, আগেন সুনীল নারিন আবারও প্রুভ করে দিল যে সে কিন্তু লাগাতার ব্যাটিংটা নিয়ে কাজ করেছে, অ্যান্ড এই মুহূর্তে সে একটা কমপ্লিট ব্যাটসম্যান প্লাস বোলার, দুটো দিক দিয়েই কিন্তু সে প্রপার নিজেকে রেডি করতে পেরেছে। এবার আরসিবির এগেনস্টে ম্যাচ, ইডেনের মাঠে ম্যাচ, সুনীল নারিন রান করবে খুব স্বাভাবিক। আজকেও সে কিন্তু একটা খুবই ভালো ইনিংস খেলেছে, এবং নারিনের ভালো ব্যাটিং ফর্ম এটা কিন্তু কেকেআরের কাছে অনেক বেনিফিশিয়াল হবে। এরপর আমরা যদি আরসিবি দল নিয়ে কথা বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে আমাদের এটা কিন্তু পয়েন্ট নাম্বার 4, যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে বিরাট কোহলি একদিকে, অন্যদিকে ফিল সল্ট। আমি ফিল সল্টের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলাম, কারণ ফিল সল্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 30 রান করেছিল 3 ম্যাচে, এবং আমার প্রশ্ন ছিল যে ফিল সল্ট আইপিএলে কি টাইপের ফর্ম নিয়ে আসবে, কিন্তু ফিল সল্ট প্রমাণ করে দিল যে আইপিএলে এই সাদা বলে ভালো পিচে ব্যাটিং করতে তার খুব একটা ফর্ম ধরতে অসুবিধা হবে না, এবং সে আজকে একটা তুলকালাম ইনিংস খেললো। এবং শুধু এই ইনিংসটা নয়, ফিল সল্ট ক্লিয়ার করে দিল পুরো সিজন জুড়ে তার তাণ্ডব চলবে, যেমনটা গত সিজনে চলেছিল। এবং ফিল সল্টের সাথে বিরাট কোহলির এই পার্টনারশিপটা নিঃসন্দেহে এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পেয়ার। যেখানে আমার প্রশ্নটা সল্টকে নিয়েছিল, সল্ট যখন ফর্মে এসে গেছে, সেখানে আরসিবির এই ওপেনিং জুটিটা এই সিজনের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পেয়ার। এবং আমার সব দলের বেস্ট ওপেনিং জুটি কোনটা সেটা ভিডিও যদি আপনি দেখে থাকেন, নিশ্চিতভাবে লক্ষ্য করবেন কেকেআরকে আমার যতদূর মনে পড়ছে 7 নম্বরের কাছাকাছি কোথাও রেখেছিলাম। তার কারণ এটাই ছিল যে কুইন্টন ডিকক এরকম পারফর্ম করবে, আমার একটা এক্সপেকটেশন এরকমই ছিল। অ্যান্ড বিরাট কোহলি সল্টের এই ফর্ম সত্যি আরসিবিকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবে। আমাদের 4টে পয়েন্ট কমপ্লিট হয়েছে। এরপর আমরা 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেকেআরের জন্য একটা খুবই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে আজিঙ্কে রাহানের আজকের ম্যাচের ক্যাপ্টেন্সি। রাহানে আজকের ম্যাচে খুবই কিন্তু প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করেছে, অর্থাৎ এমন একটা ক্যাপ্টেন হয়েছিল রাহানে আজকে, আমি যেটুকু দেখে বুঝলাম মিনিটে মিনিটে তিনি ডিসিশন পাল্টাচ্ছেন, সিচুয়েশন যেটা দেখছেন তার উপর বেস করে তিনি লাগাতার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার কিছু জিনিস আছে যেগুলো তিনি ঠিক করে এসেছিলেন আগে থেকে, সেইগুলোর উপরে ধরে বসে আছেন যে আমি এই সিদ্ধান্তগুলোই নেব। আমি একটা একটা করে বলবো। সবার প্রথম, যে মুহূর্তে ভেভা বারোরা প্রথম ওভারে লেন্থ করতে পারছিল না, প্রথমে গিয়েই যে ফিল সল্টকে হাফ বলি বোলিং করছিল, তারপরে আবার
আবার বৈভব অরোরাকে ফিরিয়ে আনা হলো। যেই ফিরিয়ে আনা হলো অরোরা কিন্তু সেই ওভারে 22 রান দিয়ে একটা ভালো মোমেন্টাম দিয়ে দিল। কেন সেখানে হর্ষিত রানাকে নিয়ে আসা হলো না? তার কারণ হচ্ছে আজিঙ্ক্য রাহানে আগে থেকেই ভাবনা চিন্তা করে নিয়েছিল যে হর্ষিত রানাকে শেষের দিকে ইউজ করা হবে, ডেথ ওভারের দিকেই 12, 14, 16 এই জায়গাটাতে ইউজ করা হবে, দরকার পড়লে 18, 20 দিকে ইউজ করা হবে, এই টাইপের একটা থিঙ্কিং হর্ষিত রানাকে নিয়ে কিন্তু অলরেডি নিয়েছিল রাহানে, যার কারণে এখানে বৈভব অরোরাকে আবারও ইন্ট্রোডিউস করা হয় এবং বৈভব অরোরা একদমই আজকে ভালো বোলিং করতে পারেনি। তো সেই জায়গাতে হর্ষিত রানাকে ঠিকঠাক জায়গায় ইউজ না করা, ইভেন আন্দ্রে রাসেলকে দিয়েও বোলিং করানো হয়নি। আমি জানি না আন্দ্রে রাসেলের কীরকম কি চোট আছে না আছে, বাট স্টিল রাসেলকে দিয়েও কিন্তু পাওয়ার প্লেতেও একটু আধটু ট্রাই করা যেতে পারতো, যেখানে বৈভব অরোরা বোলিং করতেই পারছিল না। তো এখানে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে, কারণ রাহানে এখানে বরুণ চক্রবর্তীকেও আর একটু আগে নিয়ে আসতে পারতেন, সেখানেও তিনি নিয়ে আসেননি। বরুণ চক্রবর্তী পাওয়ার প্লের প্রথম ওভার এসে রান দিয়েছে আমরা দেখেছি, কিন্তু বরুণ চক্রবর্তীকে ফিল্ডিং কি দেওয়া হয়েছিল? বরুণ চক্রবর্তীকে ফিল সল্টের এগেনস্টে পাওয়ার প্লেতে ফিল্ডিং দেওয়া হয়েছে মিড উইকেট এবং স্কোয়ার লেগ। আই রিয়েলি ডোন্ট নো যে কবে ফিল সল্ট স্কোয়ার লেগে স্কোর করছে। ফিল সল্ট মোস্ট অফ দি টাইম মিড উইকেট থেকে শুরু করে লং অন রিজিনে স্কোর করে, অনেক সময় লং অফেও সে স্কোর করে। আর বেলাতে স্কোয়ার লেগে ফিল্ডারটা কেন দেওয়া হবে আমি বুঝতে পারছি না। এবং আপনারা যদি নোটিস করেন তাহলে খুব ভালোভাবে দেখতে পাবেন যে বরুণ চক্রবর্তীকে ফিল সল্ট কিন্তু সমস্ত রানগুলো করেছে লং অফে, লং অনের দিকে, অর্থাৎ সেখানে ফিল্ড প্লেসমেন্টটা কিন্তু খুবই বাজে হয়েছে। অর্থাৎ রাহানের বেশ কিছু ফ্লজ আমরা ক্যাপ্টেন্সিতে দেখতে পাচ্ছি। আমি দোষ দেবো না যে রাহানে পারছে না বা কিছু, তবে আজকের ম্যাচে এই ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করাটার কিন্তু দরকার আছে। আমি নিশ্চিত রাহানে ভবিষ্যতে আরও ইমপ্রুভ করবে, বাট আজকে এই ভুলগুলো কিন্তু রাহানের দ্বারা হয়েছে। বোলারদের যে ঠিকঠাকভাবে পরিবর্তন, সেই পরিবর্তনটা তিনি করতে পারেননি। ইভেন সুনীল নারিন, তাকেও কিন্তু অনেক লেটে ইন্ট্রোডিউস করা হয়েছে। পাওয়ার প্লের মধ্যে যখন প্রচুর রান হচ্ছিল, কেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এদের নিয়ে আসা হলো না? কেন বৈভব অরোরা এবং স্পেন্সার জনসন এদের ওই জায়গাটাতে কন্টিনিউ ইউজ করা হলো? এটা আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল। এবং আমরা 6 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৈভব অরোরা। বৈভব অরোরার থেকে যে টাইপ অফ এক্সপেকটেশনটা থাকে সেটা কিন্তু আজকে সে একদমই ফুলফিল করতে পারেনি। তার মেন যে ব্যাপার, আজকে কিন্তু মেঘলা আকাশে বেশ ভালো বল সুইং করার পরিস্থিতি ছিল এবং বৈভব অরোরা একজন সুইং বোলার। হর্ষিতের বল এত সুইং করে না, কিন্তু বৈভবের বল সুইং করে, কিন্তু সে আজকে সুইং করাতে পারেনি। ইভেন সে রীতিমতো হাফ বলই লেন্থে বল করেছে এবং খুব ইজি বানিয়ে দিয়েছে ফিল সল্টের জন্য রান করাটা। তো এই জায়গাতে আমার মনে হচ্ছে বৈভব অরোরাকে আমরা গত সিজনগুলোতে যেরকমটা দেখেছি এই সিজনে সেই রকম হয়তো দেখতে পাবো না। এবং গত সিজনে কেকেআরের জয়ের অন্যতম কারণ ছিল হর্ষিত, বৈভব এদের অবিশ্বাস্য বোলিং। আজকে কিন্তু বৈভবের তরফ থেকে সেই বোলিংটা দেখতে আমরা পেলাম না। তো হতে পারে যে বৈভবের থেকে আমরা যে এক্সপেকটেশনটা রাখছি, হয়তো বৈভব সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করতে পারবে না, এই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। বৈভব যদি এখানে তার এক্সপেকটেশন ফুলফিল করতে না পারে, কেকেআরের জন্য কিন্তু সমস্যা বাড়বে। এই জায়গাতে একটা বিষয় না বললেই নয় যে কলকাতা নাইট রাইডার্সের কাছে আজকে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে, তাদের বোর্ডে কিন্তু রান কম ছিল। 175 রান আজকের টি20 ক্রিকেটে এত ভালো পিচে কখনোই হয় না। যেহেতু স্কোর বোর্ডে রান কম ছিল, তার কারণে কিন্তু স্কোর বোর্ডের কোনো প্রেশার ব্যাটসম্যানদের উপর ছিল না। তারা হেসে খেলে রান করছিল, কারণ স্কোর বোর্ডের কোনো প্রেশারই ছিল না। ওভারে 7 রান 8 রান করে করলেই কিন্তু ম্যাচটা তারা বের করে দিত। এবং স্কোর বোর্ডে প্রেশার না থাকার জন্য কেকেআরের স্পিনারদের এগেনস্টে আর আরসিবির ব্যাটসম্যানরা কিন্তু অ্যাটাক করার প্রয়োজনই মনে করেনি। বিরাট কোহলি খুব সহজে নারিন, বরুণ এদের স্ট্রাইক রোটেট করে পার করে দিচ্ছিল এবং যখন একটা র্যাশ শট খেলার চেষ্টা করলো পারিগাল, তখনই কিন্তু উইকেটটা পড়লো। সো এখানে যদি স্পিনারদের অ্যাটাক করা যেত তাহলে কিন্তু উইকেট পড়তো, কিন্তু ব্যাপার হয়ে গেছে রান এতটাই কম, স্পিনারদের অ্যাটাক করার কোনো রকম প্রয়োজনই নেই আরসিবির। দ্যাট ইজ দ্য রিজন যেখানে আজকে কলকাতার স্পিনারদের খুবই ফিকে মনে হয়েছে, তাদের বলে কাজ হয়নি। বাট ইভেনচুয়ালি রান এতটাই কম ছিল যে ব্যাটসম্যানরা কোনোভাবেই স্পিনারদের উপর অ্যাটাক করেনি, অ্যাটাক করার প্রয়োজনই পড়েনি, যার কারণে আজকে স্পিনারদের এতটা ফিকে মনে হলো। তবে বৈভব অরোরা খুবই খারাপ বোলিং করেছে এমনটা আমার মনে হচ্ছে। অ্যান্ড হর্ষিত রানা সে কিন্তু খুব ভালো বোলিং করেছে। হর্ষিত প্রিমিয়ার ফার্স্ট বোলার কেকেআরের এবং সে নিজে জায়গায় সঠিক কাজ করেছে। বাট স্পেন্সার জনসন প্রথম ওভারটা ভালো করলো, সেকেন্ড ওভারে গিয়ে লাগাতার যেভাবে কোহলির কাছে 6 খেলেন হাফ বলই বল করে, রীতিমতো হাফ বলই বল করে, তো সেই জায়গাতে লেন্থ এতটা বড় মিস কেউ কি করে করতে পারে? আইপিএল এর মতো একটা জায়গায় এত বড় একটা মঞ্চে আপনি লেন্থ কি করে মিস করতে পারেন? তার মানে কি আপনি প্র্যাকটিস করেন না, আপনি ক্লাব ক্রিকেট খেলেন কি?
কেন আপনি লেন্থ মিস করবেন? এই প্রশ্নটা কিন্তু স্পেন্সার জনসনের কাছে নিশ্চিতভাবে যাবে, কারণ এটা আইপিএল, এখানে আপনি ফুল টস হাফ বলি এসব করার কোনো জায়গা নেই। কোথাও না কোথাও কেকেআর যে মিচেল স্টার্কের পরিবর্তে এখানে স্পেন্সার জনসনকে নিয়ে ইউজ করার চেষ্টা করছিল, সেই জায়গাটা কতটা কি সফল হবে না হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও কেকেআর এর কাছে এখনো নকিয়া আছে, বাট স্টিল একটা যে স্টার পেস বোলার সেটা কিন্তু হর্ষিত রানা, তার সাথে সঙ্গ দেওয়ার মতো বৈভব অথবা স্পেন্সার, তারা কিন্তু পেরে উঠছে না এই ভালো ব্যাটিং পিচের উপরে। এরপর যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরসিবির তরফ থেকে। সো আরসিবির তরফ থেকে আজকে রসিক সালামকে ইউজ করা হয়েছে, যে ভুবনেশ্বর কুমারের মতো একটা বড় এবং লেজেন্ডারি ক্রিকেটারের জায়গায় খেলেছে, এবং ভুবনের জায়গায় যখন এখানে রসিককে খেলানো হয়েছে প্রথম ওভারে সে কিন্তু প্রচুর রান দিয়েছে, বাট সেকেন্ড ওভারে এসে যেভাবে সুনীল রানির এগেনস্টে এসে স্লোয়ার বলগুলো ইউজ করেছে সেইগুলো কিন্তু পিক করা রীতিমতো কঠিন ছিল, এবং স্লোয়ার বলগুলোতে রান করা যাচ্ছিল না। যে বিষয়টা স্পষ্ট হয়ে যায় এটা থেকে যে রসিক সালামদার যদি প্রপার ভাবনা চিন্তা করে স্লোয়ার বল ইউজ করে তার এগেনস্টে রান করা সহজ হবে না, যেটা ইন ফিউচার আরসিবির বোলিং লাইন আপটাকে কিন্তু একটু স্ট্রং করতে পারে। বাট স্টিল পরবর্তী ওভারে গিয়ে সে কিন্তু আবারও রান দিয়েছে। সো রসিক সালামদারের এখানে সিলেকশন ভুবনেশ্বর কুমারের জায়গায় তাকে খেলানো, এইখানটা কিন্তু একটা সমস্যার ব্যাপার দেখা যাচ্ছে আরসিবির তরফ থেকে, যেটা তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে, কারণ প্রত্যেকটা ম্যাচে বিপক্ষ দলের কিন্তু কোল্যাপস দেখা যাবে না, যেটা আজকে কেকেআরের কোল্যাপসটা হয়েছে এরকম কোল্যাপস কিন্তু প্রত্যেক ম্যাচে হবে না। সো আরসিবির বোলিং ডিপার্টমেন্টে রসিক সালামদার নাকি ভুবনেশ্বর কুমার, এই জায়গাটা কিন্তু তাদেরকে খুব কুইকলি ডিসাইড করতে হবে। এরপর যাকে নিয়ে আলোচনা করব সে কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে আসে, সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং আমরা দেখেছি বিগত বছরগুলোতে খুব ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু রাইট নাও রিঙ্কু সিং এর সম্পর্কে একটা বিষয় আমি জানতে পারলাম যে রিঙ্কু সিং বীরেন্দ্র সেহবাগের সঙ্গে একটা বিষয় ডিসকাস করেছিলেন যে বীরু ভাই, আমি যখন খেলছি ব্যাট করছি সেই সময় অনেক কিছুই আছে যেগুলো আমার মাথার মধ্যে আসছে, যে শটটা খেললে কি হবে, ডিফেন্স করলে কি হবে, 6 বার থেকে আউট হয়ে গেলে কি হবে, তো এইগুলো থেকে কি করে বেরিয়ে আসবো। এবং এই বিষয়গুলো নিয়ে বীরেন্দ্র সেহবাগ তাকে বলেছেন যে তোমার এসব ভাবনা চিন্তা করার দরকার নেই, ব্যাটিং করার সময় খুব ফ্রিলি খেলো, না হলে কিন্তু তুমি ব্যাটিং করতে গিয়ে সমস্যায় পড়বে। এবং আজকে আমরা সেটাই দেখতে পেলাম, রিঙ্কু ডিসাইড করে উঠতে পারছিল না কোন বলে অ্যাকচুয়ালি সে অ্যাটাক করবে, এবং একটা গতির বলে শর্ট বল প্রপার ছিল না, সেটাকে সে পুল মারতে গিয়ে বোল্ড হয়ে এসছে। অর্থাৎ রিঙ্কু সিংকে নিয়ে এই সিজনে অনেক বেশি আমার চিন্তা বেড়ে গেল, কারণ একটা ব্যাটসম্যানের মাথায় যখন এইসব জিনিস চলে যে আমি কোন বলটায় কী শট খেললে কী হতে পারে, আউট হয়ে গেলে কী হবে, যখন এই সমস্ত কিছু চলে তখন কিন্তু সেই ব্যাটসম্যানকে আর আমরা ভালো ছন্দে বা ভালো রানে ফিরতে দেখতে পাই না। তো জেনারেলি এখানে আমার প্রশ্নটা রিঙ্কু সিংয়ের উপর রয়ে গেল যে রিঙ্কু সিং এই সিজনে কি পারফর্ম করতে পারবে কি পারবে না। অ্যাট দ্য সেম টাইম আরও একটা বিষয় আমরা নোটিস করলাম, ভেঙ্কটেশ আয়ারকে কিভাবে 101 কিলোমিটার গতির বলে আউট করেছিল কুণাল পান্ডিয়া, প্লে ডাউন হয়েছিল, কিন্তু রিঙ্কু সিং যখন ব্যাট করতে এলো সেও কিন্তু ওই গতির বলেই আউট হয়েছে। তাহলে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে রিঙ্কু সিং মাঠের বাইরে থেকে সে কি ওই বলগুলোকে দেখেনি, কুণাল পান্ডিয়া কোন গতিতে করছে, কুণাল পান্ডিয়া কেমন গতিতে বল করছে না করছে, সেগুলো কি রিঙ্কু সিং দেখেনি? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। অ্যাট দ্য সেম টাইম রিঙ্কু সিং এর পাশাপাশি এখানে আন্দ্রে রাসেল, তাকে কি ভিডিও অ্যানালিস্ট দেখায়নি যে সুয়াস শর্মার কাছে একটা গুগলি আছে? সুয়াস শর্মা গত বছর কেকেআরে ছিল, খুব ক্লিয়ার কাট আমরা সবাই জানি যে সুয়াস শর্মার কাছে গুগলি আছে, এবং তার লেগ স্পিনটা মোটেও ঘোরে না, শুধু তার গুগলিটা অনেকটা বেশি টার্ন করে। কিন্তু কেন সেটা আন্দ্রে রাসেলকে আগে থেকে ভিডিও অ্যানালিস্ট দেখালো না যে আন্দ্রে রাসেল একটা গুগলি বলে একটা বড় শট খেলতে গেলেন, যেখানে তার আগের বলে শর্ট পিচ বলে সে বাউন্ডারি হাঁকিয়েছিল? তাহলে কি রাসেলের কোনো আইডিয়া ছিল না যে এই বোলারের কাছে গুগলি আছে, নাকি এটা একটা মিসজাজমেন্ট অফ শট বা মিসজাজমেন্ট অফ দ্য ডেলিভারি ছিল, যে এটা কোন দিকে ঘুরবে রাসেল ঠিক আইডিয়া করতে পারেনি, নাকি সে জানেই না যে এখানে সুয়াসের কাছে গুগলি আছে? এই প্রশ্নটা কিন্তু কেকেআরের ভিডিও অ্যানালিস্টের কাছে থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে এই ম্যাচ থেকে কোন কোন বিষয় উঠে এসছে, এবং এই পয়েন্টগুলো কিভাবে কলকাতা নাইট রাইডার্সকে এবং আরসিবিকে ইন ফিউচার তাদেরকে হেল্প করবে। ইভেন আরসিবি এর কুণাল পান্ডিয়ার বোলিংটাও কিন্তু একটা বিশাল বড় পজিটিভ, 3খানা উইকেট সে কিভাবে তুলতে পেরেছে। এবার কেকেআর এর পরাজয় নিয়ে আমরা যদি আজকে ডিসকাস করি, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের স্কোর বোর্ডে যথেষ্ট রান করতে পারেনি, এটা খুব স্পষ্ট, এটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ এই মাঠে জেনারেলি বিগত কয়েক বছরের টি20-তে বা আইপিএলে যেটা এভারেজ স্কোর সেটা হচ্ছে 198, সেখানে কেকেআর করছে 175। এই ভালো ব্যাটিং পিচে এই রানটা কোনো দিনই যথেষ্ট ছিল না, কারণ এখানে 198, 200, 220 এরকম রান হলে কিন্তু এই ম্যাচটাই কম্পিটিশন হতো, যেটা কেকেআর একটা ভালো শুরু করা সত্ত্বেও কিন্তু করে উঠতে পারেনি।
মিডিল অর্ডার থেকে শুরু করে নিচের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতা, যার কারণে এই রানটা হয়নি। এবার এখানে আপনি বোলারদের খুব বেশি দোষ দিতে পারবেন না, তার কারণ হচ্ছে এই রানটা বোলাররা এই মাঠে সেভ করতে পারবে না, কখনোই পারবে না। এবং রানটা যদি 220 হতো সেই ক্ষেত্রে কিন্তু আরসিবির ব্যাটসম্যানরা শট খেলতে যেতেন, শট খেলতে বাধ্য হতেন এবং তখনই উইকেটটা আসতো। যেমনটা আমরা দেখেছি মিডিল ওভারে তাদের ব্যাটসম্যানরা খুব ইজিলি খেলেছে, কোনোভাবেই তাদেরকে কিন্তু এখানে তাড়াহুড়ো করে রান করতে যাওয়ার দরকার পড়েনি, যার কারণে আরসিবি ম্যাচটা খুব ইজিলি বের করতে পেরেছে। ইভেন বিরাট কোহলি তো সেখানে ছিলই, সো রানটা সে খুব ইজিলি বের করে নিয়েছে। কিন্তু যদি এখানে স্কোর বোর্ডে 220 230 থাকতো তাহলে কিন্তু এতটা ইজি হতো না, তখন ওভারে আরও বেশি স্ট্রোক করতে হতো এবং স্ট্রোক করতে গেলে কেকেআর এর এই স্পিনাররা কিন্তু অপোজিশনের ব্যাটসম্যানদের ফাঁসাতে পারতো, যেটা স্কোর বোর্ডে রান না থাকার জন্য সম্ভব হয়নি। এবং কলকাতার নাইট রাইডার্সের আজকের এই যে ব্যাটিং কোল্যাপস, এটা কিন্তু প্রশ্ন তুলে দেয় রাসেল, রিঙ্কু, রমনদীপ এই সমস্ত ক্রিকেটারদের উপর, কারণ এদের উপরে দায়িত্ব থাকে একটা স্ট্রং এবং ভালো ফিনিশ দেওয়ার। তো কেকেআর এর লোয়ার এবং মিডল অর্ডার তারা কিন্তু আজকে রান করতে পারেনি, যার কারণে কেকেআর এই ম্যাচটা হেরেছে। বোলারদের এখানে কিন্তু খুব বেশি দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, কিছু বোলিং চেঞ্জ ঠিকঠাক করতে পারলে হয়তো আর একটু ক্লোজ গেম হতে পারতো, কিন্তু এখানে বোলারদের উপর মোটেও দোষ দিয়ে লাভ নেই। এখানে ব্যাটসম্যানদের ফেলিয়ার হওয়ার জন্যই কিন্তু এই বিষয়টা হয়েছে, কারণ এই মাঠে এত ভালো ব্যাটিং পিচে 175 রান কিন্তু কখনোই সেভ করা যায় না। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কারণ আইপিএল এর সমস্ত ম্যাচ নিয়ে আমরা কিন্তু প্রিভিউ থেকে রিভিউ সমস্ত কিছু আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।